Hello students, today I will discuss some more accounting concepts. Um, First capital expenditure. কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্টেন্সিতে আমাদের জন্য। তো হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? ইটস অ্যান এক্সপেন্স that is incurred to acquire assets or improve the condition of the existing asset যেটা কিনা কি করছে, that will increase the earning capacity of the business শর্টে লিখছি। হ্যাঁ, তাহলে আমরা এই ডেফিনেশনটার মধ্যে আমরা অনেকগুলো পার্ট পাচ্ছি। দেখো, ইটস আ এক্সপেন্স, এটা একটা এক ধরনের এক্সপেন্স যেটা হচ্ছে কি অ্যাকোয়ার টু অ্যাসেটস। এটা অ্যাসেটসটা পারচেস করার জন্য, মানে অ্যাসেটটা আমি আমার বিজনেস এন্টারপ্রাইজে চালু করার আগে অবধি আমি যে ধরনের এক্সপেন্স ইনকার করছি, মানে অ্যাসেটটা নিয়ে আসছি, তার ক্যারেজ কস্ট, অ্যাসেটটা বসাচ্ছি, মানে ধরো একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সেটাকে আমি ইনস্টল করছি, দ্যাট ইনস্টলেশন কস্ট। অথবা আমার কোনো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অলরেডি আমার ইনস্টলড আছে, আমি কোনো পুরোনো কিনেছি, তাহলে সেটাকে আমি ওভারঅলিং চার্জেস, তারপরে ধরো তার সেটাকে রিপেয়ার করলাম, করে আমি সেটাকে পুট টু কন্ডিশন, মানে পুট টু ইউজে আমি আনা অবধি যে ধরনের আমি এক্সপেন্স বিয়ার করলাম, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে ওই এক্সপেন্ডিচারের ধরনটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে যেমন আমার কাছে একটা মেশিনারি আছে, সেই মেশিনারিটা চলতো না, বিকল মেশিনারি, মানে আমার বিজনেসে সেটা ইউজ হতো না। তারপরে সেই মেশিনারিটাকে আমি রানিং কন্ডিশনে আনার জন্য আমি যে যে এক্সপেন্ডিচার বিয়ার করলাম, এটাকে রানিং কন্ডিশনে আনার জন্য মেশিনারিটা, দিস ইজ আ মেশিনারি। তো এই রানিং কন্ডিশনে আনার জন্য যে ধরনের এক্সপেন্ডিচার আমি বিয়ার করলাম, দিস ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা কি করছে, আমার যে এক্সিস্টিং অ্যাসেটটা আছে তার আর্নিং ক্যাপাসিটি ইনক্রিজ করছে, মানে তার আমার প্রোডাকশান কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছে, তার ফলে আমার কি হচ্ছে, বিজনেসের আর্নিং বাড়ছে। তাহলে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফলে আমার কি হচ্ছে, বিজনেসের আর্নিং বাড়ছে। কারণ কি, এটা প্রোডাকশানকে এনহ্যান্স করছে, প্রোডাকশান ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? তাই আমার তার থেকে কি হচ্ছে, আমার বিজনেসের আর্নিংস বেড়ে যাচ্ছে। সো দিস টাইপ অফ এক্সপেন্ডিচার আমরা কি বলছি, দিস ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এটা কি হচ্ছে, আমার এর ট্রিটমেন্ট আমি কি করব, কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে দেখাবো। আমি এটা যেমন এক্সাম্পল বললাম, পারচেজ অফ মেশিনারি, পারচেজ অফ ফার্নিচার, ওর পারচেজ অফ এনি প্লান্ট। হ্যাঁ, তো এটা আমি কি করছি, এটা আমি কি ধরনের কিভাবে ট্রিটমেন্ট করবো, আমি অ্যাসেটের সাথে এটাকে অ্যাড করে দেবো। দ্য ভ্যালু অফ অ্যাসেট, আমি যে কস্ট অফ অ্যাসেট আছে, যে ধরনের জিনিস কিনেছি তার নামটা থাকবে, তার সাথে আমি কি করব, এই এক্সপেন্সটাকে আমি অ্যাড করে টোটাল, এখানে ধরো একটা ভ্যালু বেরোলো, আমি তার সাথে এটাকে অ্যাড করে আমার একটা টোটাল কস্ট বেরোবে, দ্যাট উইল বি মাই টোটাল কস্ট অফ অ্যাসেট হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে এই ধরনের। আর এটা আমাদের কি হয়, এটা ব্যালেন্স শিট মানে অ্যাসেট সাইড অফ
ব্যালেন্স শিটে এটা দেখানো হয়, কারণ এটা তো আমার কস্টের সাথে আমার যে অ্যাসেটের যে কস্ট আছে তার সাথে তো এটা আমার যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গিয়ে আমার এটা একটা একসাথে একটা কস্ট হচ্ছে, সে এই কস্ট আমি কোথায় দেখাচ্ছি? ব্যালেন্স শিটে দেখাচ্ছি। ঠিক আছে? নাও কামিং টু আওয়ার নেক্সট এক্সাম্পল, এটা হচ্ছে হোয়াট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে অ্যাকাউন্টেন্সিতে? এক্সপেন্ডিচার অ্যান্ড ইট ইজ আ revenue nature হবে obviously, আর expenditure which is of revenue nature। revenue nature মানে কি? মানে যার benefit of which is received during one accounting period। তাহলে একটাই অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যার বেনিফিট আমি পাচ্ছি দ্যাট ইজ কল্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। আর এই ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা কোথায় দেখতে পাই? ইট ইজ শোন ইন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়? ট্রেডিংয়ে যায়, ট্রেডিংয়ে অথবা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা শো করে। তার মানে আমার এই ধরনের অ্যাকাউন্টগুলো যেটা আমি লেজারগুলো খুলি সেগুলো ক্লোজ হয় কোথায় গিয়ে? ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্লোজ হয়, সেটা ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ট্রানজ্যাকশন, কী ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে তার উপর। এটা কিন্তু আমার ইট ডাজ নট ইনক্রিজ দ্য আর্নিং ক্যাপাসিটি of the business, but এটা কি করে? but it maintains, এই এক্সপেন্ডিচারটা না হলে আমি বিজনেসটাকে হয়তো রান করতে পারবো না। মেনটেন্স দ্য এক্সিস্টিং আর্নিং, আমি যেটা আর্ন করছি, যেটা আমার অপারেশনটা চলছে সেই অপারেশনটাকে চালানোর জন্য এই ধরনের এক্সপেন্ডিচার আমার অকার করতে হবে। যেমন সাচ অ্যাজ ধরো রেন্ট, স্যালারি, ওয়েজেস এটসেট্রা, মানে এনি টাইপ অফ এক্সপেন্ডিচার। তাহলে আমার ইম্পর্টেন্ট এখানে কি? যার বেনিফিট আমি পাচ্ছি অনলি ফর ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড, এক বছরের জন্য। যে অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার ট্রানজ্যাকশানটা আমি রেকর্ড করছি সেই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি শুধু তার বেনিফিটটা পাচ্ছি। আর এই অ্যাকাউন্টটা, এই ধরনের এক্সপেন্ডিচারের অ্যাকাউন্ট আমার ক্লোজ হচ্ছে কোথায়? নয় ট্রেডিংয়ে, নয় প্রফিট অ্যান্ড লসে। যেমন ওয়েজেসটা আমার ট্রেডিংয়ে ক্লোজ হচ্ছে, রেন্ট, স্যালারি যেগুলো আমার ইনডাইরেক্ট এক্সপেন্স সেগুলো আমার প্রফিট অ্যান্ড লসে ক্লোজ হচ্ছে। সেটা আমরা আগে আরও যখন ট্রেডিং পিএল ডিসকাস করব নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে, তখন আমরা এগুলো আরও ডিটেলসে কীভাবে ক্লোজ হচ্ছে, কীভাবে ট্রান্সফার হয়ে আমার নেট প্রফিট বেরোচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এটা আমাদের বিজনেসের ক্যাপাসিটি, আর্নিং ক্যাপাসিটি বাড়াচ্ছে না, বাট ইট মেনটেন্স দ্য এক্সিস্টিং আর্নিং। আমার যদি ওয়েজেস না দিই আমার ওয়ার্কার্সরা কাজ করবে না, ওয়ার্কার্স কাজ না করলে আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? আমি কি তাহলে কোনো প্রফিট আর্ন করতে পারবো? আমার বিজনেসে তো কোনো টার্ন ওভারই হবে না, সেলসই হবে না। প্রোডাক্ট নেই, আমি কি সেল করব? তাই না? আমার প্রোডাকশানটাই তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কি করছি? ইট মেনটেন্স দ্য এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি। আমার যে অপারেশনটা চলছে, প্রোডাকশন প্রসিডিওরটা চলছে, সেটাকে আমার মেনটেন করছে। So this is revenue expenditure. Now we are going to the next one. আচ্ছা, আমি কিন্তু কোনো ডেফিনিশন আলাদা করে তোমাদের লেখাচ্ছি না, এটা যে কোনো বইতে তোমরা, ভালো বই তোমাদের যে টেক্সট বুকগুলো আছে সেগুলোতে তোমরা ডেফিনিশন ভালোভাবে আছে। আমি খালি আই এম জাস্ট মেকিং ক্লিয়ার দ্য কনসেপশনস। তার জন্য যেটুকু পয়েন্ট আমার লিখতে হচ্ছে আমি সেটাই তোমাদের বোর্ডে শো করছি। ইউ ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইট, দেন ইউ উইল রিড ইট ফ্রম ইউর বুকস। আই থিঙ্ক you can then write what is bad debt or what is ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তখন নিজেরাই সেটা তখন বুঝে গেলে লিখতে পারবে। ওকে, নাও হোয়াট ইজ ব্যাড ডেট? ব্যাড ডেট, এই কথাটা আমরা অনেকবার ব্যাড ডেট আমরা জার্নাল করতে গিয়ে ব্যাড ডেট কথাটা পেয়েছি। তাহলে
হোয়াট ইজ অ্যাকচুয়াল মিনিং অফ ব্যাড ডেট? ব্যাড ডেট তখন আমাদের ক্রেডিট সেল হচ্ছে। ইন কেস অফ ক্রেডিট সেল কী হচ্ছে? দ্য অ্যামাউন্ট which is not recoverable from the debtors। কারণ এটা ক্যাশ সেলের ক্ষেত্রে হওয়ার কথা নয়, কারণ ক্যাশে তো আমি ক্যাশ পাচ্ছি, জিনিস দিচ্ছি, কিন্তু যখন আমি ক্রেডিট সেল করছি তখন তো আমি কিছু পেমেন্ট করছি না, আমি জাস্ট ক্রেডিটে অন দ্য ফেথ দ্যাট আমাকে যাকে আমি বিক্রি করলাম হি উইল পে মি মানি আফটার সাম পিরিয়ড অফ টাইম। কিন্তু যখন আমি সেই ডেটার্সের কাছ থেকে আমি টাকা পাচ্ছি না, কোনো কারণে রিয়েলাইজ করা যাচ্ছে না ডেটার্স টাকা দিচ্ছে না, তাহলে দ্যাট ইজ কল্ড দ্য অ্যামাউন্ট which is not the amount, যে অ্যামাউন্টও দেয়নি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যামাউন্ট ইজ কল্ড ব্যাড ডেট। তাহলে এটা কি শুনেই বোঝা যাচ্ছে ইটস আ লস। যে অ্যামাউন্টটা আমার পেলাম না, দ্যাট ইজ আ লস ফর দ্য বিজনেস। তার মানে এনি লস মানে কি? এই লস মানে কি? ইটস আ টাইপ অফ এক্সপেন্স অর লস। আমার কোথায়? ইটস আ নমিনাল অ্যাকাউন্ট। তাহলে অল নমিনাল অ্যাকাউন্ট লাস্টে কোথায় ক্লোজ হয়? পিএলে গিয়ে প্রফিট অ্যান্ড লসে এই অ্যাকাউন্টটা ক্লোজ হচ্ছে। আর নর্মাল এন্ট্রি হিসেবে যদি বলি তাহলে হোয়াট ইজ দ্য এন্ট্রি? জার্নাল এন্ট্রি কি হয়? জার্নাল এন্ট্রি হয় ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। দিস ইজ দ্য জার্নাল এন্ট্রি শোন। তাহলে ইটস আ নমিনাল এক্সপেন্স। আমার ডেটার্স যা ছিল, ডেটার্স ব্যাড ডেট করে ক্যান্সেল হয়ে গেল, যে পোর্শনটা দিতে পারছে না, তাহলে এই যে ব্যাড ডেটের এই পোর্শনটা যেটা আমার, এটা আমার কোথায় ট্রান্সফার হয়ে গেল? এটা আমার পিএলে গিয়ে ট্রান্সফার হলো, এক্সপেন্স হিসেবে বা লস হিসেবে আমার ট্রিট করা হলো ডেবিট সাইডে। ঠিক আছে? হোয়াট ইজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস? তাহলে এই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স নামটা আমরা পাবো আগে অঙ্ক করতে গেলে। তাহলে এক্সপেন্সেস that have been due in one accounting year one accounting period লিখতে পারো, but won't be paid until next or another period, another accounting period। আমাদের তো সব অ্যাকাউন্টিং পিরিয়ড নিয়েই ব্যাপার হয়। তাহলে ব্যাপারটা কি? আমার এক বছর মানে এটা আমার ডিউ হয়ে গেছে। যেমন ধরো সাচ অ্যাজ এক্সাম্পল দিচ্ছি, ধরো আউটস্ট্যান্ডিং, ও বাই এস শর্টে লেখা হয় আউটস্ট্যান্ডিং স্যালারি। যেমন আমার স্যালারি কিছু ডিউ হয়ে গেছে, কিন্তু আমি সেই স্যালারি ডিউটা আমি পেমেন্ট করিনি। আমার যারা এমপ্লয়িজ তারা সেই স্যালারিটা পায়নি, কিন্তু আমার বুকস অফ অ্যাকাউন্টে সেই স্যালারিটা দেখাতে হবে, কেন আমি স্যালারিটা অলরেডি ডিউ হয়ে গেছে দ্যাট ইয়ার। আমি তাহলে সেই পেমেন্টটা কবে করছি? আমি নেক্সট ইয়ারে করব। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ে আমার যে বছর ডিউ হয় আমাকে সে বছর কিন্তু দেখাতে হয়। তাহলে আমার এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমার কি হবে? এটা কি হবে? আমার কারেন্ট ইয়ারের এক্সপেন্সেস যদিও আমি পেমেন্ট করিনি, তবুও আমার কি হবে? এটাকে আমার কারেন্ট ইয়ারের যে ধরো যেমন স্যালারিতে একটা এক্সপেন্স, সেই এক্সপেন্সের সাথে আমাকে কি করতে হবে? ইট ইজ অ্যাডেড উইথ দ্য এক্সপেন্স করে আমি এটা কি আমার পিএলে আমি শো করবে, তখন করে আমি পিএলে শো করব। আর যে পোর্শনটা আমার আউটস্ট্যান্ডিং হলো, তাহলে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট will be shown in current liability side, মানে কারেন্ট লায়াবিলিটির যে হেড আছে
ইন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটাকে শর্টে B/S লেখে। আমি এখন শর্টে ভিডিওটা করার জন্য এটা করছি, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে আননেসেসারি। তাহলে অ্যাডেড উইথ এক্সপেন্সেস মানে এখানে যদি স্যালারি হয় তাহলে এখানে কি হবে, আমার যে স্যালারি যত অ্যামাউন্ট আছে তার নর্মাল ধরো স্যালারি রইলো, তার সাথে আমার আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা সেই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা অ্যাড করলাম, করে আমার যে অ্যামাউন্টটা হলো এটা আমি কোথায় দেখাবো, এটা আমি প্রফিট অ্যান্ড লসে দেখাচ্ছি এক্সপেন্স সাইডে, মানে ডেবিটে দেখাচ্ছি। ওকে, আর এই আউটস্ট্যান্ডিং পোর্শন যেটা আমি করলাম সেটা আমার কোথায় যাবে, ব্যালেন্স শিট। ধরো এই হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের এটা অ্যাসেট সাইড, এটা লায়াবিলিটি সাইড। লায়াবিলিটি সাইডে আমার এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি বলে অ্যামাউন্টটা শো করবে। ঠিক আছে, ওকে। নাও হোয়াট ইজ অ্যাক্রুড ইনকাম? তাহলে অ্যাক্রুড ইনকাম কি না, ইনকাম that has been accrued, accrued মানে কি, or earned in one accounting year বা period, but not received in cash yet. তখনও পর্যন্ত ক্যাশে পাইনি, যেমন ধরো such as interest on investment, এই ধরনের ইনকাম একটা, যেমন ধরো এটাকে মানেটা এবার বোঝো কি, ইনকাম দ্যাট হ্যাজ বিন অ্যাক্রুড, অ্যাক্রুড অর আর্ন মানে আমি ইনকামটা আর্ন করেছি সে বছর, কিন্তু আমি তখনও ক্যাশ রিয়েলাইজেশন হয়নি ইনকামটার। আমি এক্সাম্পল হিসেবে কি নিতে পারি, সাচ অ্যাজ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অ্যাক্রুড কমিশন এক্সেট্রা। আমার এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয় না, অ্যাক্রুড ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে এই ইনকামটা যে কোনো কিছু হতে পারে, রেন্ট হতে পারে, স্যালারি হতে পারে, ইন্টারেস্ট হতে পারে। তাহলে তখন কি হচ্ছে, যদি ইন্টারেস্ট হয় তাহলে কী হবে, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট রিসিভড। হ্যাঁ, রিসিভ হলেই তো ইনকাম হয়। আচ্ছা, এটা আমরা পিএলএ ট্রিটমেন্টটা আমি কীভাবে করব, ধরো আমার এটা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, পিএল অ্যাকাউন্ট আছে, তাহলে আমি ইন্টারেস্ট রিসিভ যদি হয় তাহলে এখানে আমার বাই ইনকাম কিছু একটা, ধরো ইন্টারেস্ট, এই এক্সাম্পলটাকে নিয়েই আমি ধরো করছি, তাহলে আমার ইন্টারেস্ট রিসিভড একটা সার্টেন অ্যামাউন্ট হলো, তার সাথে আমি কি করছি, অ্যাড করছি অ্যাক্রুড, যে অ্যামাউন্টটা বলা আছে অ্যাক্রুড ইনকাম বা অ্যাক্রুড ইন্টারেস্ট, সেটা আমি অ্যাড করছি। অ্যাড করার পর যেটা যাচ্ছে সেটা আউটার কলামে পাঠিয়ে দিচ্ছি। এটা আমার পিএলএ হলো। আর ব্যালেন্স শিটে কি হবে, ব্যালেন্স শিটে ধরো এটা ব্যালেন্স শিট, এটা অ্যাসেট সাইড, এটা লায়াবিলিটি সাইড। ইনকাম আমার অ্যাক্রু করেছে, তার মানে আমার কি হচ্ছে, আমার এটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির হেডে এই পোর্শনটা আমার এখানে কারেন্ট অ্যাসেট যেটা তার আন্ডারে শো করবে, কারণ এটা আমার ভবিষ্যতে আমি এর থেকে বেনিফিট, মানে এই ইনকামটা অ্যাক্রু করেছে মানে কি আমি এইটা টাকাটা রিয়েলাইজ করব, বেনিফিট পাবো, তাহলে এটা আমার এখানে শো করবে। ঠিক আছে, দেখে নাও এবার পিএল অ্যাকাউন্টে হচ্ছে কি ইন্টারেস্ট রিসিভড, তার সাথে আমি অ্যাক্রুড ইন্টারেস্টটা যোগ করছি, আর আমার
ব্যালেন্স শিটে কোথায় যাচ্ছে, কারেন্ট অ্যাসেট হেডের আন্ডারে চলে যাচ্ছে, এই অ্যাক্রুড ইনকামের পোর্শনটা আমার ওখানে রেকর্ডেড হচ্ছে। ঠিক আছে, এবার আমরা আবার নেক্সট টপিকে যাই। নেক্সট হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস। হোয়াট ইজ প্রিপেড এক্সপেন্সেস? তাহলে নামটা থেকেই বোঝা যাচ্ছে কি প্রিপে হয়েছে, আগে পেমেন্ট হয়েছে কিছু। তাহলে এক্সপেন্সেস দ্যাট ইজ পেড ইন অ্যাডভান্স, আগে থেকে আমি পেমেন্টটা করে রেখে দিয়েছি, আর যার বেনিফিট of which we will get later. In the following year, মানে following মানে next year হতে পারে, তারপরে আরও পরের বছর হতে পারে। in the following years, তাহলে expense paid in advance and the benefit of which will be available in the following years। তাহলে তাকে বলছে আমার প্রিপেড এক্সপেন্সেস, আগে থেকে আমি কিছু পেমেন্ট করে রেখে দিচ্ছি। যেমন ধরো আমার হতে পারে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস পেমেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পেমেন্ট, এক্সাম্পল হতে পারে পেমেন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। নর্মালি আমার কি হয়, ধরো একটা অ্যাকাউন্টিং আমার ইয়ার আছে, আমি 1st এপ্রিল 2019 থেকে আমার 31st মার্চ 2020, দিস ইজ 12 month অ্যাকাউন্টিং পিরিয়ড। কিন্তু আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করলাম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করলাম কবে, ধরো আমার ডিউ হয়েছে 1st অক্টোবর, 1st অক্টোবর 2019 পেমেন্ট করলাম। তাহলে ফর 1 year ধরো এটা আমি পেমেন্ট করলাম, 1 yearএর জন্য আমি এটা পেমেন্ট করলাম। এবার 1 yearটা এর কবে শেষ হচ্ছে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের 1 year কবে শেষ হচ্ছে, শেষ হচ্ছে আমার কত, পরের বছর 9, মানে এই তারিখে আমার শেষ হচ্ছে 1 yearটা। তাহলে এটা কি 31st মার্চের পরে না, দিস ইজ আফটার 31st মার্চ না? তাহলে ক মাস আমার এক্সট্রা পেমেন্ট হচ্ছে, তার মানে 4 5 4 5 6 7 8 9। তাহলে আমার এখান থেকে পরের ডেট মানে কি 1st এপ্রিল 2019 থেকে 39 2020, কত হচ্ছে 6 মান্থস। তাহলে এই 6 মান্থস পিরিয়ডটা আমার এটা কি প্রিপেড, এর জন্য আমি প্রিপে করেছি, যেটা আমি আগের বছর পেমেন্ট করেছি। এটা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ে, আবার অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের তো হাইব্রিড বেসিস ফলো করা হয় অ্যাকাউন্টিংয়ে। তাহলে কি আমি ক্যাশ বেসিসে আমার যখন ক্যাশটা অ্যাকচুয়ালি পে করা হচ্ছে সেইটা ধরা হচ্ছে, তাহলে সেটা আসবে। আর তাহলে ট্রিটমেন্টটা আমি কীভাবে দেখাবো, ট্রিটমেন্টটা আমি দেখাবো, ধরো দিস ইজ মাই পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্টে এক্সপেন্স পেমেন্ট করা হলে আমি কি হবে, কি লিখবো আমি, এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিছু পেমেন্ট করছি, তাহলে আমি কি লিখবো, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কত অ্যামাউন্ট, এখানে কিছু একটা অ্যামাউন্ট হবে, তার থেকে আমি কি করব, লেস করব কি অ্যামাউন্ট, প্রিপেড অ্যামাউন্টটা, কারণ এটা তো আমার এবছরের নয়, এই পোর্শনটা আমি লেস করে দেবো, তাই তো। লেস করে দিয়ে আমার যে অ্যামাউন্টটা আসবে সেটা আমার আউটার কলামে চলে যাবে, এই পোর্শনটা। ঠিক আছে, আর প্রিপেড অ্যামাউন্টটা কি হবে, এই যে আমার প্রিপেড অ্যামাউন্ট যেটা বেরোলো সেটা আমি কোথায় শো করব, সেটা আমার ব্যালেন্স শিট, ধরো ব্যালেন্স শিট হয়েছে, ব্যালেন্স শিটে আমি কোথায় শো করব, অ্যাসেট সাইডে, এখানে আমার কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যেখানে থাকবে সেখানে এই অ্যামাউন্টটা আমার, এই অ্যামাউন্টটা এখানে আমার চলে আসবে। প্রিপে করে দিয়েছি আগে থেকে, তার মানে আমি তার থেকে বেনিফিট ইনকাম করব ভবিষ্যতে। ঠিক আছে, তাই জন্য এটা আমার অ্যাসেট সাইডে শো করলো, এটাই হবে ট্রিটমেন্ট। এবারে আমরা একটা
টপিক আলোচনা করব, দ্যাট ইজ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। হোয়াট ইজ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার? নামটা থেকেই বুঝতে পারছি কি রেভিনিউ, এখানে তার মানে ইটস আ টাইপ অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা হেভি অ্যামাউন্ট সঠিক লিখলাম অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্স লিখছি আমি, ডেফিনেশন লিখছি না, যে কোনো ডেফিনেশন তোমরা বইতে পেয়ে যাবে। আমি জাস্ট এটা কি জিনিস তোমাদের বোঝাবার চেষ্টা করছি। ডেফিনেশন তোমরা বই থেকে দেখে নেবে। হেভি অ্যামাউন্ট অফ রেভিনিউ এক্সপেন্স একটা যখন করা হয় তখন এর বেনিফিটটা মনে করা হয় ইট উইল বি বেনিফিটেড for more than one accounting year. The benefit will be available for more than one accounting year. তাহলে এখানে আরেকটা কি পয়েন্ট হচ্ছে, the benefit for from such expenditure কি হবে, will be available for more than one accounting period। মানে 1 বছর নয়, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, এনি অ্যামাউন্ট সেটা এস্টিমেট করে নেওয়া হয় কত বছরের জন্য সেই বেনিফিটটা পাওয়া যেতে পারে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল সাচ অ্যাজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এক্সপেন্স অথবা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। এই ধরনের কোনো একটা এক্সপেন্স এক্সেট্রা যেগুলো হিউজ অ্যামাউন্টে করা হয়। এই অ্যামাউন্টটা হিউজ অ্যামাউন্টে করা হয়, কিন্তু এটা তো একটা রেভিনিউ ইন নেচার, কারণ এটা ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার নয়, কারণ এটা আমার ইনকাম। আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, আমার যেটা ইনকাম ক্যাপাসিটিকে বাড়াচ্ছে, আমার ইনকাম মানে আমার যে ডে টু ডে যে বিজনেস আর্নিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, এটা তো সেটা করছে না, এটা আমার হেল্প করছে আর্নিং ক্যাপাসিটি মেনটেন করার জন্য। আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি যাতে আমার জিনিসটার সেল হয়, অথবা আমার একটা কিছু রিসার্চ ডেভেলপমেন্টে আমি অনেক অ্যামাউন্ট অফ টাকা ইউজ করেছি, সেটা আমার অত হিউজ অ্যামাউন্ট অফ মানি হয়তো আমি 1 বছরে তার বেনিফিটটা পাচ্ছি না, সেই বেনিফিটটা আমি আগামী ধরো 5 বছর ধরে সেই বেনিফিটটা আমি এনজয় করব। তাহলে এটা অ্যাকাউন্টিংয়ে কীভাবে, অ্যাকাউন্টেন্সিতে কীভাবে ট্রিটমেন্টের করা হয়। তাহলে রিসার্চ অ্যান্ড যে বছরগুলোর জন্য এটাকে আমি এনজয় করব, তাহলে সেটাকে কি করা হয়, ধরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা ধরেই বলছি, দ্য R&D এক্সপেন্স দ্যাট উইল এক্সপেন্ডিচার বেনিফিট যেটা আমরা পাবো will last for quite years, few years। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, therefore the expense amount by expenditure amount is spread over the years of benefit। আর তারপরে কি হবে, and write off only the part of total কারেন্ট ইয়ার থেকে আমার কি হবে, যে only রাইট অফ করা হবে, কি করা হবে, রিটার্ন অফ only the current year benefit cost। ঠিক আছে, এই রাইট অফ যে পোর্শনটা, যেমন ধরো আমার ধরো এটা পিএল অ্যাকাউন্ট, আমার এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমার ধরো 25,000 টাকা খরচ করেছি আমি। তাহলে এই 25,000-এর আমি ধরো বেনিফিট কত বছর ধরে পাবো, 25,000-এর বেনিফিট আমি 5 বছর ধরে পাবো ধরে নিচ্ছি। তাহলে আমার
প্রত্যেক বছরে কত আমি 5,000 টাকা করে আমি বেনিফিট পাচ্ছি। তাহলে এই 5,000 টাকা আমি পিএল অ্যাকাউন্টে রাইট অফ করবো টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ করে। আর বাকি যে আমার 20,000 পড়ে থাকবে সেটা আমার কোথায় চলে যাবে? ব্যালেন্স শিট সাইডে। আচ্ছা, এর আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী করে করব? ধরো তাহলে আমাকে অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার, যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার যেটা আছে সেটা ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স করব। করলে আমি প্রত্যেক ইয়ার কোন অ্যামাউন্টটার রাইট অফ করব সেই পোর্শনটা পাবো। যে পোর্শনটা রাইট অফ করব সেটা আমার পিএল অ্যাকাউন্টে আমি শো করব। ওকে, এখানে এখানে যে এক্সপেন্সটা আমি রাইট অফ করব সে বছরের জন্য দ্যাট এক্সপেন্সেস উইল বি শোন হিয়ার। আর যে অ্যামাউন্টটা আমার পড়ে থাকবে, তার মানে আমার যদি ধরো টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস 25,000 হয়, তার থেকে আমি প্রত্যেক বছর যদি 5,000 টাকা করে, মানে 5 বছরের আমি বেনিফিট পাচ্ছি ধরো, তার থেকে আমি যদি 5 বছরের বেনিফিট পেলে কত হয়, প্রত্যেক বছর 5,000 করে আমি রাইট অফ করছি, তাহলে আমার পড়ে থাকছে কত, আমার ক্যারেট ফরওয়ার্ড কত হবে? দিস ওয়ান উইল বি ক্যারেট ফরওয়ার্ড। তাহলে সেটা আমার ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হেডে আমি অ্যাসেট সাইডে শো করব। যদি এটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয় তাহলে সেক্ষেত্রে এটা কি বলা হয়, তখন অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট বলে আমি এই এক্সপেন্সটা অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটে আনএমোটাইজড পোর্শন, যেটা ক্যারেট ফরওয়ার্ড হচ্ছে সেই পোর্শনটা দেখাবো। আর যে পোর্শনটুকু আমি রাইট অফ করব সেটা আমি পিএলে ক্লোজ করব। ঠিক আছে।